প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা ও চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। সাধারণভাবে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝানো হয়ে থাকে, কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় চাহিদা নয়। যেমন একজন ভিক্ষুকের একটি মোটরসাইকেল ক্রয় করার ইচ্ছা থাকতে পারে, কেননা সে মোটরসাইকেল ক্রয় করতে পারলে মোটরসাইকেল চড়ে সহজে বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করতে পারবে। কিন্তু বাস্তবে তাহলে মোটরসাইকেল ক্রয় করার মতো কোনো অর্থ বা ক্রয়ের সামর্থ্য তার নেই। তাই এই আকাঙ্ক্ষা অর্থাৎ ভিক্ষুকের এই মোটরসাইকেল ক্রয় করার আকাঙ্ক্ষা কখনোই অর্থনীতিতে চাহিদা নয়। অনুরূপভাবে একজন ধনাঢ্য কৃপণ ব্যক্তির দামি গাড়ি কেনার আকাঙ্ক্ষা চাহিদা হিসেবে গণ্য করা যায় না, কেননা তার অর্থ ক্রয়ের সামর্থ্য থাকলেও এই বেশি পরিমাণ অর্থ দিয়ে বা এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে গাড়ি ক্রয় করার ইচ্ছা তার নেই। অর্থাৎ অর্থ ব্যয়ের সামর্থ্য আছে, গাড়ি ক্রয়ের ইচ্ছা আছে, কিন্তু এত বেশি পরিমাণ অর্থ ব্যয় করার ইচ্ছা তার নেই। তাহলে এই আকাঙ্ক্ষাও অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হবে না। অর্থনীতিতে চূড়ান্তভাবে চাহিদার সংজ্ঞা হবে তখনই চূড়ান্ত ক্রয় ক্ষমতা সহ অর্থ ব্যয়ের ইচ্ছা সম্পর্কিত মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাই হলো অর্থনীতিতে চাহিদা। অর্থাৎ মানুষের যখন চূড়ান্ত ক্রয় ক্ষমতা সামর্থ্য চূড়ান্ত ক্রয় ক্ষমতা বা সামর্থ্য থাকবে এবং সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকবে, সে সম্পর্কিত মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাই হলো অর্থনীতিতে চাহিদা। অর্থাৎ সাধারণভাবে কোনো আকাঙ্ক্ষাকেই আমরা অর্থনীতিতে চাহিদা বলবো না। অর্থনীতিতে চাহিদা বলতে গেলে তাকে তিনটি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। প্রথমত, কোনো দ্রব্য পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। দ্বিতীয়ত, সে আকাঙ্ক্ষা পূরণের অর্থ বা প্রয়োজনীয় সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ ক্রয় ক্ষমতা থাকতে হবে। তৃতীয়ত, সেই ক্রয় ক্ষমতা বা অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। যখনই এই তিনটি বৈশিষ্ট্য কোনো আকাঙ্ক্ষার পেছনে পরিলক্ষিত হবে, তখনই সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অর্থনীতিতে চাহিদা হিসেবে গণ্য করা হবে। অর্থনীতিবিদ বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, তাই হলো ওই দ্রব্যের চাহিদা। আরেকজন অর্থনীতিবিদ পেনশন এর মতে মানুষের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষার পশ্চাতে অর্থ ব্যয়ের সামর্থ্য এবং সেই অর্থ ব্যয়ের ইচ্ছা যদি থাকে, তাহলে সেটাই হবে অর্থনীতিতে চাহিদা। আরও অর্থনীতিবিদ রেগান এবং থমাস, তাদের মতে চাহিদা হলো সেই পরিমাণ দ্রব্য ভোক্তা যা নির্দিষ্ট দামে ক্রয় করিতে ইচ্ছুক। তাহলে এই সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি এবং সংক্ষিপ্ত আলোচনায় যদি আসি, তাহলে আমরা বুঝতে পারি অর্থনীতিতে চাহিদা বলতে সেই আকাঙ্ক্ষাকে বোঝায় যে আকাঙ্ক্ষা বা ইচ্ছার পেছনে তিনটি উদ্দেশ্য থাকে, তিনটি বৈশিষ্ট্য থাকে। একটি হলো কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্বিতীয়ত হলো সেই দ্রব্য বা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা ক্রয় ক্ষমতা, এবং তৃতীয়ত হলো সেই ক্রয় ক্ষমতার ব্যয় করার ইচ্ছা, অর্থাৎ অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলেই সেই আকাঙ্ক্ষাকে অর্থনীতিতে চাহিদা বলে গণ্য করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সংজ্ঞাগুলো পর্যালোচনা করে খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে, তাই হলো অর্থনীতিতে চাহিদা। অর্থনীতিতে চাহিদাকে আবার বিভিন্নভাবে বিভক্ত করা যায়। যেমন এক, দাম চাহিদা,
দাম চাহিদা 2, আয় চাহিদা 3, আড়াআড়ি চাহিদা 4, প্রত্যক্ষ ও পরোক্ষ চাহিদা 5, বিকল্প চাহিদা 6 নম্বরে যুক্ত চাহিদা। অর্থনৈতিক চাহিদা সাধারণত এরকম হতে পারে: প্রকারভেদ। এরকম চাহিদা হতে পারে দাম চাহিদা, যে চাহিদা দামের উপর নির্ভরশীল সেটাকে বলা হয় দাম চাহিদা। তারপরে আয় চাহিদা, যে চাহিদা আয়ের উপর নির্ভরশীলতা রয়েছে, অর্থাৎ আয়ের উপর ভিত্তি করে যে চাহিদা নির্ভরশীল, অর্থাৎ আয়ের উপর নির্ভরশীল যে চাহিদা সেটা হলো আয় চাহিদা। এরপরে আড়াআড়ি চাহিদা, পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করে যে চাহিদা সৃষ্টি হয় সেটা হলো আড়াআড়ি চাহিদা। এরপরে প্রত্যক্ষ ও পরোক্ষ চাহিদা, যেমন খাদ্যের চাহিদা, এটা হলো প্রত্যক্ষ চাহিদা। অপরপক্ষে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য যে উপকরণ বা উপাদানের প্রয়োজন, সেই উপাদানের চাহিদা হলো পরোক্ষ চাহিদা। অপরপক্ষে বিকল্প চাহিদা, যেমন ইলেকট্রিক বাতি এবং মোমবাতি একটি অপরটির বিকল্প হিসেবে চাহিদা সৃষ্টি করলে সেটা হবে বিকল্প চাহিদা। আর ষষ্ঠত হলো যুক্ত চাহিদা, অর্থাৎ একটি চাহিদার সাথে, একটি দ্রব্যের চাহিদার সাথে যখন আরেকটি দ্রব্য যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় যুক্ত চাহিদা, যেমন চা, কফি ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চাহিদা কি এই বিষয়টি আমরা খুব সংক্ষিপ্ত আকারে হলেও মোটামুটি উপলব্ধি করতে পেরেছি। এখন আমরা এই বিষয়ের দ্বিতীয় অংশ অর্থাৎ চাহিদা বিধি নিয়ে আমরা একটু আলোচনা করব। চাহিদা বিধি, যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে বাজার দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় চাহিদা বিধি। এই সময় অন্যান্য অবস্থা স্থির ধরা হয়, অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির অবস্থায় স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে। দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। অধ্যাপক মার্শাল চাহিদা বিধি সম্পর্কে বলেছেন, চাহিদা বিধি হলো দাম এবং চাহিদার পরিমাণের, যখন দাম এবং চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলা হয়। অর্থাৎ অধ্যাপক মার্শাল পরিষ্কার করে বলেছেন, যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয় তাই হলো চাহিদা বিধি। অপরপক্ষে ডমিনিক সালভেটর বলেছেন, চাহিদা বিধি হলো চাহিদা এবং দামের পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক, যা চাহিদা রেখা ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে চাহিদা বিধি সম্পর্কে বুঝতে পারছি যে স্বাভাবিক অবস্থায় অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে চাহিদা হ্রাস পাবে। অপরপক্ষে দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে চাহিদা বৃদ্ধি পাবে। চাহিদা এবং দামের মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কই হলো চাহিদা বিধি। তবে এই চাহিদা বিধি কিছু অনুমিত শর্ত রয়েছে। অনুমিত শর্ত
এক নম্বরে ভোক্তার আয় স্থির, ভোক্তার আয় স্থির। 2 নম্বরে যুক্তিশীল, যুক্তিশীল আচরণ, যুক্তিশীল আচরণ। 3 পরিবর্তক, পরিবর্তক দ্রব্যের দাম স্থির। 4 সময় স্থির। 5 বাজারে ক্রেতার সংখ্যা স্থির এবং 6 নম্বরে অভ্যাস ও রুচি অপরিবর্তিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে চাহিদা বিধি ব্যাখ্যার ক্ষেত্রে কিছু অনুমিত শর্ত ধরা হয়। সেই অনুমতি শর্তের প্রথমে হলো ভোক্তার আয় স্থির থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, এবং ভোক্তাকে যুক্তিশীল আচরণ করতে হবে। তো অস্বাভাবিক যুক্তি করলে চাহিদা বিধি কার্যকর হবে না, যুক্তিশীল আচরণ করতে হবে। তারপরে পরিবর্তক দ্রব্যের দাম স্থির থাকবে, অর্থাৎ একটি দ্রব্যের পরিবর্তে যে অন্য একটি দ্রব্য ব্যবহার করা যায়, যেমন চার দাম কমলে কপির দাম স্থির থাকতে হবে। চার দাম কমানো হলো, কপির দামও কমানো হলো, তাহলে এই বিধিটি কার্যকরী হবে না, অর্থাৎ পরিবর্তক দ্রব্যের দাম স্থির থাকতে হবে। তারপরে এখানে সময় স্থির, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে নেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট সময়ে এই বিধিটি কার্যকরী হবে, এই নির্দিষ্ট সময়ের পর বিধিটি কার্যকরী নাও হতে পারে। তারপরে বাজারে ক্রেতার সংখ্যা স্থির থাকবে, অর্থাৎ কোনো বাজারে যে ক্রেতা থাকবে এই ক্রেতার সংখ্যা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ ক্রেতার সংখ্যাও পরিবর্তন হবে না। সর্বোপরি অভ্যাস ও রুচি অপরিবর্তিত, এই বিধিটি তখনই কার্যকর হবে যখন মানুষের অভ্যাস এবং রুচি অপরিবর্তিত থাকবে। এই অনুমিত শর্ত ধরে নিয়ে আমরা প্রথমে একটি সূচি এবং পরে একটি রেখাচিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। সূচিতে আমরা যদি দাম ধরি, প্রথমে দাম যদি ধরি 1 টাকা, তাহলে চাহিদা ধরলাম 8 একক। প্রাপ্ত বিন্দু হবে আমাদের এ। দাম যদি 2 টাকা হয় বেড়ে, তাহলে চাহিদা লাস্টে হবে 6 টাকা, 6 একক। বিন্দু হলো বি। দাম 3 টাকা হলে চাহিদা হবে 4, বিন্দু হবে সি। তাহলে এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম কমে 2 এবং 3 টাকা হওয়ায় চাহিদা হ্রাস পেয়ে হয়েছে 6 এবং 4 একক। তার মানে কি, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম কমলে চাহিদা বাড়বে আর দাম বাড়লে চাহিদা কমবে। এখানে দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে চাহিদার পরিমাণ কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ 2 এবং 3 হওয়ায় চাহিদা 8 থেকে হ্রাস পেয়ে 6 এবং 4 হয়েছে। এদের সম্মিলিত বিন্দু এ বি সি, এই বিন্দুগুলোকে আমরা যদি একটি রেখাচিত্রে উপস্থান করি তাহলে আমরা একটি রেখাচিত্র পাব। রেখাচিত্র এই রেখাচিত্রের
আমরা ওএক্স অক্ষে দ্রব্যের পরিমাণ পরিমাপ করেছি, ওয়াই অক্ষে দাম দেখাইছি। এখন দ্রব্যের দাম যখন 1 টাকা, দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 8 একক, অর্থাৎ এর সমন্বয় সূচক বিন্দু আমরা পেয়েছি। দাম 1 টাকা হলে চাহিদা হয় 8 একক, অর্থাৎ দ্রব্যের পরিমাণ 8 একক। আমরা সমন্বয় সূচক বিন্দু পেয়েছি দাম এবং চাহিদার মধ্যে এ। দাম বেড়ে যখন 2 টাকা হয়, তখন চাহিদা হ্রাস পেয়ে হয় 6 একক, চাহিদা হ্রাস পেয়ে হয় 6 একক। সেখানে 2 টাকা দাম এবং চাহিদার সমন্বয় সূচক বিন্দু আমরা পেয়েছি বি। এরপরে দাম আরো বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয়, তখন চাহিদা হ্রাস পেয়ে হয় 4 একক, অর্থাৎ 3 টাকা দামে চাহিদার সমন্বয় সূচক বিন্দু আমরা পেয়েছি সি। 3 টাকা দাম এবং 4 টাকা 4 একক চাহিদার সমন্বয় সূচক বিন্দু সি। এই এ বি সি বিন্দু যোগ করে দিয়ে আমরা যে ডিডি রেখাটি পাই, সেই ডিডি রেখাটি হলো চাহিদা রেখা। এই চাহিদা রেখা থেকে এই চাহিদা রেখার ঢাল হলো ঋণাত্মক, বাম থেকে ডান দিকে নিম্নগামী, যার ফলে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। আর ঋণাত্মক ঢাল বিশিষ্ট রেখা দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমে আসে, এবং দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। যেমন দাম যদি কমে 3 টাকা থেকে 2 টাকা এবং 1 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 এবং 8 একক হয়। অপরপক্ষে দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি 2 টাকা এবং 3 টাকা হয়, তাহলে চাহিদা 8 টাকা থেকে হ্রাস পেয়ে 6 এবং 4 একক হয়। এইভাবে আমরা সূচি এবং রেখাচিত্রের সাহায্যে যে ব্যাখ্যা দিলাম, এটাই হলো চাহিদা বিধি। অর্থাৎ চাহিদা এবং দামের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা একটি সূচি এবং একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছ। তারপরেও তোমাদের যদি কোথাও সমস্যা থাকে, তাহলে এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সে সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।